শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের সকলে মুক্তিযোদ্ধা, জানালেন উপদেষ্টা। বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলের গুম, খুন, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত, বলেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন সোমবার। 22 জুন উপদেষ্টা পরিষদে বাজেট পাশ হবে, জানালেন অর্থ উপদেষ্টা। বাজেটকে একমুখী বলল বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমানোর উদ্বেগ। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ, বলেছেন গোয়েন লুইস। জানালেন রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে কোনো আলোচনায় জড়িত নয় সংস্থাটি। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, মহাসড়কগুলোতে যানজটে ভোগান্তি। দীর্ঘদিন পর সেই পুরনো ভিড় সদরঘাটে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, 2018 এবং 2022 সালে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা পরিবর্তন করেছিল, সেই সংজ্ঞা থেকে 72-এর সংজ্ঞায় ফিরে গেছে বর্তমান সরকার। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল বলে সংবাদ প্রকাশ করে বেশ কিছু দৈনিক পত্রিকা। কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রকাশিত অধ্যাদেশে বলা হয়েছে, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছেন, তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো সঠিক নয়। তার দাবি, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটি ফিরিয়ে আনা হয়েছে। ওইটা সরকারকে ডিটাইন করা হয়েছে। আগে থেকেই সরকারকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। মুজিবনগর সরকার ওইটা নিয়েই কন্ট্রোভার্সি হয়েছে যে সরকার তা বাদ গেছে কিনা। বাদ যায় নাই, সরকার সুস্পষ্টভাবে আছে। এটা বোধহয় ভুল নিউজ হয়েছে, যেটার কারণে হয়তো বিভ্রান্ত হয়েছে সব জায়গায়। তো আমি আশা করছি যে এতে বিভ্রান্তিটা কেটে যাবে। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার দ্বারা সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবেন। ফারুকী আজম জানান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। মুক্তিযুদ্ধের সহযোগী যেহেতু আমাদের উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব, এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না। একই মর্যাদায় উভয়েই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে, যাবে একই ধারায়। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের আর কিছু জাতির ইতিহাসে হয়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা ফারুকী আজম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ আমলের গুম, খুন, বিনা বিচারে আটক, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর নৃশংসতা তুলে ধরতে গুমের ঘটনা নিয়ে একটি হরর জাদুঘর করার কথাও বলেন তিনি। গুম কমিশন সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট গ্রহণের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। গুমের অভিযোগ ৩৫০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কমিশন। সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে র্যাবের ইন্টেলিজেন্স ইউনিটের বিরুদ্ধে। প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, এখন থেকে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেবে সরকার। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন।
প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের কথা বলেন। জানান, শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও এর প্রতি আগ্রহ রয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে, সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল করা নিয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। তিনি জানান, 1972 সালে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। এটা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম নিশ্চিত করেছেন। আমরা এ বিষয়ে যেসব সংবাদ মাধ্যম ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবার প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। ইউকে ভিজিটে যাচ্ছেন রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আগামী 9 জুন সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও যুক্তরাজ্যের পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কদের সাথেও বৈঠক হবে। তবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে না সফরে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এই নিয়ে ব্রিফিং করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক। তিনি জানান, বাণিজ্যের জিএসপি সুবিধা পেতেই প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও রোহিঙ্গাদের দেশে ফেরাতে সহযোগিতা এবং রোহিঙ্গাদের ভরণ পোষণে অতিরিক্ত সহায়তা চাইবে বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, টিউলিপ সিদ্দিকের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। তারেক রহমানের যুক্তরাজ্যের স্ট্যাটাস তা জানা নেই। জুলাই মামলায় ব্যক্তির চেয়ে পাচার হওয়া অর্থ উদ্ধারেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারা। সরকার চাইলে লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হবার সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে রাজধানীর একটি হোটেলে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, কয়েকজন উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাকদুম। লন্ডন থেকে কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর একটি হোটেলে দেশের সার্বিক পরিস্থিতি এবং বিএনপির ভাবনা নিয়ে কথা হয় বাংলাভিশনের সাথে। এ সময় তিনি বলেন, সরকার চাইলে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা তৈরি হতে পারে। উদ্যোগটা আসতে হবে ওনার কাছ থেকে। তো ওনার যদি কোনো ইন্টারেস্ট থাকে কথা বলার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ন্যাশনালি ইন্টারেস্টেড ব্যক্তিতে হি ইজ উইলিং টু ডু এনিথিং। যেখানে মানুষের ঐক্যবদ্ধ ইন্টারেস্টে দেশকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য হি উইল ডু এনিথিং। তো এটা গভর্নমেন্ট থেকে যদি অ্যাপ্রোচ নেওয়া হয়, মেবি উনি বিবেচনা করতে পারেন। কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথের বিষয় নিয়েও। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সহ কিছু উপদেষ্টা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই ইন্টারিম সরকারের ভিতরেই 2-3 জন লোক ইউনূস সাহেবকে ডিরেইল করে মানুষের বিপক্ষে দাঁড় করাইছে। বলছে বোধহয় স্যার চিন্তা করিয়েন না, আপনার জন্য মার্চ ফর ইউনূস হবে, ওখানে লাখ লাখ লোক আসবে। ওখানে দেখা যায় পরের দিন কি গুড়ার টিম 100 জন ওই হয় লোক মার্চ ফর ইউনূসে। তখন স্বাভাবিকভাবে ইউনূস সাহেব ব্যাংকে পড়ছে, 100 ভোটটা ইশরাক সাহেবের পক্ষে পড়ছে। মানে এই জিনিসটা পরিষ্কার করবে।
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা বলে সেনাপ্রধান জনগণের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন বলেও মনে করেন তারেক রহমানের এই উপদেষ্টা। আমরা সরকার গঠন করলে নেসেসারিলি ওনার কাজ ইজ নট ওভার। দেশের জন্য কাজ করতে যান, যারা গভর্নমেন্টে আছে নিশ্চয় এই গভর্নমেন্টের মধ্যে তো কিছু ভালো লোক আছে, তো যেখানে ভালো কোয়ালিটির লোক আছে এখানে কন্টিনিউটিরও একটা স্কোপ আছে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সমালোচনা করে বলেন তারেক রহমানের সাথে ডক্টর খলিলের তুলনা হয় না। খলিল সাহেব পলিটিক্যালি ইনকম্পিটেন্ট। তারেক রহমান সাহেব বিদেশ কিসের জন্য, আর তারেক রহমান সাহেব বিদেশ থেকে কি করতেছেন পুরো জাতি দেখতেছে, আর উনি কোন কনটেক্সটে বিদেশ থাকেন আর বিদেশে থেকে কি করেন মানে ওইটা মানুষ মানে দেখে। উনার বিষয় আর এটা তারেক রহমান সাহেবের সাথে কম্পেয়ার করা হাস্যকর এবং মনে হয় যে মানে সামিন ব্যালেন্স। এছাড়া করিডোর ও বন্দরের মতো স্পর্শকাতর সিদ্ধান্তগুলো জনগণের নির্বাচিত সরকার নেবে বলেও মনে করেন হুমায়ুন কবির। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। সবার মতামত পর্যালোচনা করে 22 জুন উপদেষ্টা পরিষদে বাজেট পাশ করা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। জানান ঈদের টানা ছুটিতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে না। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কি হবে সেগুলো এটাতে কাজ চলবে। তারপর তো আমরা ঈদের পরপরে আবার আমরা স্টক টেকিং করবো, কার কি হিসাবে বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে, সাজেশনগুলো যে আমরা নেব সেটা তো আমরা বলেছি 19 তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজেটের ব্যাপারে। 22 তারিখ আমরা ক্যাবিনেট মিটিং হবে, তখন আমরা তো আগে থেকে কন্টিনিউয়াস আসতে থাকবে। একদিনে কি সব মতামতকে একদিনে অলরেডি তো আপনার মতামত দেওয়া শুরু করেছেন। প্রস্তাবিত বাজেট একমুখী এবং গতানুগতিক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মূল্যস্ফীতি 6.5% নামানো এবং প্রবৃদ্ধি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব বলেও মন্তব্য করেছেন তিনি। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগ জানিয়েছেন বিএনপির এই নেতা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এই জায়গাতে এই জন্য আমরা বলেছি যে বাজেটকে একমুখী এবং অংশগ্রহণহীন অভিহিত করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট পেশ করলে নতুন চিন্তার প্রতিফলন ঘটত। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু মাহমুদ। বলেন, প্রথম 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি সরকার। বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। স্বৈরাচারের সময়কার সকল ঋণ তদন্তে জাতিসংঘের মাধ্যমে কমিশন গঠনের দাবি জানানোর কথাও জানান আমির খসরু মাহমুদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শীঘ্রই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ে কমিশনের 6ষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক শেষে কমিশনার বলেন, 2006 সালে হাইকোর্টের একটি রিটের আদেশ অনুসারে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে। তবে
নির্বাচন কমিশন আইন অনুযায়ী দাঁড়িপাল্লা সহ বেশ কিছু প্রতীক যুক্ত করা হবে। এরপর জামাতকে প্রতীক ফিরিয়ে দেওয়া হবে। দ্রুত জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেবে না বলেও জানিয়েছেন তিনি। আইন অনুসারে স্থানীয় সরকার বিভাগ তার বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারে বলে জানান কমিশনার। এই বছরের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হলো। এখানে নির্দেশনার উপর কার্যব্যবস্থা গ্রহণ এই বিষয়ে পর্যালোচনা অ্যাপিলেট ডিভিশন এখানে আমাদের নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন ম্যাটার্স এটাকে এস্টাবলিশ করেছেন ফার্দার, এবং এখানে 5টি ডিএলআর এর রেফারেন্স দিয়েছেন। এই ডিএলআর এর রেফারেন্সগুলোতে যেটা বলা আছে যে নির্বাচন প্রসেস শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, জাতিসংঘ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তবে অংশগ্রহণমূলক বলতে আওয়ামী লীগ কিংবা কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, বরং সকল মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বোঝায় বলে তিনি জানিয়েছেন। সংস্কার নাকি নির্বাচন আগে তা সরকার, রাজনৈতিক দল এবং জনগণ ঠিক করবে বলে জানিয়েছেন গোয়েন লুইস। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে নিয়ে ডিক্যাপ টকের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এতে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, বিচার বিভাগ সহ বিভিন্ন জায়গায় ইতিবাচক কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলমান সংস্কারে জাতিসংঘের সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন আগে হবে নাকি সংস্কার আগে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে। Participation and inclusion of all political parties is something that prevents. নির্বাচন নাকি সংস্কার আগে সেটা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো। এটা আশাব্যঞ্জক যে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে সাড়া দিয়ে সব দল আলোচনায় অংশ নিয়েছে। নির্বাচন কখন হবে সেটা এদেশের মানুষই ঠিক করবে। আমরা চাই অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন। অংশগ্রহণমূলক বলতে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ বোঝাচ্ছি না। এর অর্থ সব মানুষের ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে। নারী, আদিবাসী ও সংখ্যালঘু সহ সবাই যেন ভোট দিতে পারে। বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে কোনো আলোচনায় জাতিসংঘ জড়িত নয় বলে দাবি করেন তিনি। Humanitarian corridor is quite a formal legal issue. করিডোর টার্মটা কোথা থেকে আসলো আমি জানি না। করিডোর সংক্রান্ত আলোচনায় জাতিসংঘ জড়িত নয়। এটা নিয়ে আমাদের সাথে এখনো কোনো আলোচনা হয়নি। করিডোর হতে হলে দুই দেশের সরকারকে একমত হতে হবে। সীমান্ত নিয়ে দুই দেশের সরকার যদি কোনো উদ্যোগ নেয় তবে জাতিসংঘ তাকে স্বাগত জানাবে। রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখা হবে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ এই ইস্যুতে রাজনৈতিক সমাধান আশা করে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাসস্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়কে নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরে ফেরার যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু, তাই ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার সকালে কমলাপুর স্টেশন থেকে অধিকাংশ ট্রেন ছেড়ে যায় যথাসময়ে। যাত্রী ভরা থাকলেও অন্যবারের মতো চিরচেনা ভিড় চোখে পড়েনি। নিরাপত্তার স্বার্থে হকার সহ ভবঘুরে মানুষের যাতায়াত বন্ধ করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ও ট্রেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিগত 2-1 বছর ঈদে যেটা দেখা গেছে আর কি, যে অনেক ভিড় থাকতো আর কি, অনেক সমস্যা দেখা যেত, উঠা যেত না ট্রেনে। তো এরকম কোনো সমস্যা দেখা যায় না। রমজানে তো ঠিকই ছিল, টাইম মতো সবকিছু ছাড়ছিল। আশা করছি যে এবারও এমনই হবে। কমলাপুর স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনোভাবেই যাতে যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবেন।
এখানে একটা সমস্যা যেটা আমরা বললেন যে স্ট্যান্ডিং টিকিট না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া ছাদে গিয়ে বুঝে পড়েন ছাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে। এদিকে বিপরীত চিত্র বাস টার্মিনালে। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ঠিক সময়ে বাস না ছাড়ায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। বাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, সময় লাগছে, লেট হইতেছে। 15 মিনিট ধরে গাড়ি দাঁড়ায় না, কিন্তু অথচ 15 নাম্বার সিরিয়াল চলতেছে, অথচ 20 নাম্বার টিকিট কেটে 1 ঘন্টা ধরে বসে রয়েছে। পরিবহন শ্রমিকেরা জানান, রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে যানজট থাকায় ঢাকায় প্রবেশে সময় লাগছে। রাস্তা প্রচুর যানজট, ঠিক মতো আসা যাওয়া করা যাচ্ছে না, আর ভাড়া দর বেশি হয় না। এবার ঈদুল আজহায় 5 জুন থেকে শুরু হয়ে 14 জুন পর্যন্ত 10 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নিয়ে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি আসছে। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ এবং পরিবহনের চাপ বেড়ে গেছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চন্দ্রায় গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। যাত্রীদের অভিযোগ, 2 থেকে 3 গুণ বেশি দিতে হচ্ছে বাস ভাড়া। দুপুর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলের যাত্রীদের শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে ঘরমুখো মানুষের ভিড় আরও বেড়ে যায়। তবে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে ছাড়ছে না অনেক লঞ্চ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঈদে ঘরমুখো মানুষের ব্যস্ততা। সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন ফিরে এসেছে চিরচেনা সেই পরিবেশ। পদ্মা সেতু চালু হবার পর দীর্ঘদিন ধরে নৌরুট ধুঁকছে যাত্রী সংকটে। তবে ঈদযাত্রার এই চিত্র বলে দেয়, হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। গাড়িতে দেখা যাচ্ছে অনেক অ্যাক্সিডেন্টের ভয় থাকে, লঞ্চ কিন্তু এইভাবে থাকে না। ঘুমাইতে পারি, বাথরুম ইত্যাদি সব স্বাচ্ছন্দ্য পাই, এই জন্য আমরা লঞ্চে আসা যাওয়া করি। তো লঞ্চে যাইতে সুবিধা, আমাদের তো বলা পারি পদ্মা সেতু তো বরিশাল যদি হইতো ফেরিটা, তাহলে আমরা যাইতে পারতাম। বুধবার দুপুর থেকে সদরঘাট এলাকা ঘুরে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো যাত্রীদের কণ্ঠে আছে যথাসময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ। তবুও ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রিয়জনের কাছে যেতে পারায় খুশি তারা। বর্তমানে প্রচুর যাত্রী হচ্ছে, লঞ্চ ছাড়তেছে না। 6:30 ছাড়ার কথা, 6:30 ওভার হয়ে গেছে, তারপর ছাড়তেছে না। 6টায় বলছে আমাদেরকে ছাড়বে, সুপারভাইজার নিজে আমার বলছে 6টায় লঞ্চ ছাড়বে, এমন তো লঞ্চ ছাড়ে নাই। এখন হেরে খুঁজে পাইতেছি না, আমি সামনে গেছি, যাওয়ার পর ওনারা খুঁজে পাইতেছি না, বসার জায়গা নেই মানুষের, তারপরে ছাড়ে না। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। লঞ্চে চাদর পার্টি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৈরাত্ম্য রোধে কাজ করছেন তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবের মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় বুধবার দিনভর তাঁবুর শহর মিনায় সমবেত হন বিভিন্ন দেশ থেকে যাওয়া 18 লাখেরও বেশি হাজি। মিনায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত মহান আল্লাহর অনুগ্রহ প্রার্থনায় ইবাদত করা মুসল্লিরা বৃহস্পতিবার ফজরের নামাজের পর রওনা হবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানের দিকে। সেখানে হজের খুতবা শোনার পর জোহর এবং আসরের নামাজ একসঙ্গে পড়ে বিকেলে রওনা হবেন মুজদালিফার পথে। মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ একসঙ্গে আদায় করে লাখ লাখ মুসল্লি রাত কাটাবেন খোলা আকাশের নিচে। পরদিন মিনার জামারায় গিয়ে প্রতীকী শয়তানকে মারার জন্য পাথর এই মুজদালিফা থেকেই সংগ্রহ করবেন মুসল্লিরা। এবারে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবার পূর্বাভাস আছে। তাপ প্রবাহের কারণে মৃত্যু রোধ করার উদ্দেশ্যে অনুমতিপত্রহীন 2,69,000 মুসল্লিকে মক্কায় ঢুকতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ। ঈদুল আজহার আগে আজই শেষ হলো ব্যাংকের স্বাভাবিক লেনদেন। তবে ছুটিতে 3 দিন বিশেষ এলাকায় ব্যাংক খোলা থাকবে। ঈদুল আজহা উপলক্ষে বুধবার ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি, চলবে 14 জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার ব্যাংকে ছিল অতিরিক্ত চাপ। বেশিরভাগই কর্পোরেট অফিস কর্মচারীদের বেতন পরিশোধের জন্য ব্যাংকিং লেনদেন করেছেন বলেও জানান ব্যাংক কর্মকর্তারা। 15 জুন থেকে অফিস কার্যক্রম আবারও শুরু হবে। তবে তৈরি পোশাক শিল্প এলাকায় বৃহস্পতিবার এবং পরে 11 ও 12 জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের সবক শোনাচ্ছে। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদকে দাফন করতে হলে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না গেলে সংকট দূর হবে না। শামসুজ্জামান দুদু আরও বলেছেন, ভারত লাগাতারভাবে এদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকার যাতে বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেজন্য বিএনপির সমালোচনা করে উল্লেখ করে তিনি আরও বলেন, ঐক্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনা শিরোনামে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, বিচার, সংস্কার, নির্বাচন, তিনটি বিষয় অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ তৈরি করা উচিত। বাজেট নিয়ে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর এবারের বাজেটে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল তার কোনো প্রতিফলন হয়নি। গতানুগতিক পুরনো ধারাবাহিকতাই রয়ে গেছে এবারের বাজেটে। তার মানে আমলাতন্ত্র এখনও পরিবর্তন হয়নি। সংসদে গণভোটের মাধ্যমে বাজেটের সিদ্ধান্ত এবং জবাবদিহিতামূলক প্রথা চালুর দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকি। এই মাসে নির্বাচন কমিশনের নিবন্ধন চাইবে এনসিপি। তখন নির্বাচন কমিশনের কাছে দলটির আয় ব্যয়ের সকল হিসেব জমা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলের আর্থিক জবাবদিহিতা নিশ্চিতে কঠোর হতেও আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় এনসিপির পক্ষ থেকে আর্থিক ও তহবিল নীতিমালা ঘোষণা করা হয়। জানানো হয়, সদস্য ফর্ম বিক্রি, সদস্য ফি ও অনুদান সংগ্রহের মাধ্যমে দলের ব্যয়ভার নির্ভর করবে এনসিপির। অনুদান সংগ্রহের লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট উন্মোচন করা হয়, যাতে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। এছাড়াও সরকারি কার্যালয়ে গিয়েও অনুদান দেওয়া যাবে। বিশ্বব্যাংক ও এডিবির পরামর্শে আরইবিকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে রূপান্তর করা দেশের স্বার্থ বিরোধী বলে মনে করছে ক্যাব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। তিনি বলেন, দাতা গোষ্ঠী এডিবি এবং বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পল্লী বিদ্যুতায়ন খাতকে বেসরকারীকরণের যে ছবক দেওয়া হয়েছিল তা বাস্তবায়িত করতে পারেনি বিগত সরকারের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী। তা রেখে যাওয়া দায়ী হয়তো কাঁধে তুলে নিতে হচ্ছে বর্তমান জ্বালানি উপদেষ্টাকে। আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি সহ নানা অভিযোগে পরস্পরের প্রতি দোষারোপ এবং অস্থিরতা এখন চরমে, যার সমাধানে সরকার ব্যর্থ বলে মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সমস্যার সমাধান না করে বরং সমস্যার আগুনে ঘি ঢেলে এডিবি বিশ্বব্যাংকের এজেন্ডা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। বুধবার দুপুরে ঝিনাইদহ স্থানীয় একটি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ গুম খুন সহ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা আজ হারিয়ে গেছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দুঃখজনক, তা হবে লক্ষ্যে যাবার পথে একটি প্রতিবন্ধকতা। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর দিক নির্দেশনামূলক বাজেট দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, অভিযোগ এবি পার্টির নেতাদের। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত বাজেট মূল্যায়ন ও পর্যালোচনা নিয়ে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নেতারা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ও আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবির কাউন্সিল হলে। এতে বক্তারা 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মৌলভীবাজারে বন্যা কবলিত অসহায় মানুষকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্থানীয় আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের 1 বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে মাসব্যাপী ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমির হোসেন এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। মিডল্যান্ড ব্যাংক পিএলসির 12তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নৌবাহিনীর সদর দপ্তরের বিএন সাগরিকা হলে। হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে এ সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফুজ্জামান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান। কক্সবাজার সমুদ্রপাড়ে অবৈধভাবে দখলে নেওয়া 200 কোটি টাকা মূল্যের সরকারি জমি অবশেষে উদ্ধার করেছে জেলা প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষ। সরকারি মূল্যবান জমির দখল নিয়ে গত মাসে বাংলা ভিশনে বিশেষ রিপোর্ট প্রচারিত হলে দখলদারের সাথে প্রশাসনের আলোচনা সমালোচনা তৈরি হয়। পরে আজ সন্ধ্যায় সুগন্ধা পয়েন্টে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে নির্মিত শতাধিক দোকানঘর যৌথ অভিযানে গুড়িয়ে দেওয়া হয়। আগামীতে আর কেউ যেন এভাবে দখল করতে না পারে এজন্য উন্নয়ন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলে জানান প্রশাসনিক কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা, জানালেন উপদেষ্টা। বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলের গুম, খুন, নির্যাতন, নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন সোমবার। 22 জুন উপদেষ্টা পরিষদের বাজেট পাশ হবে, জানালেন অর্থ উপদেষ্টা। বাজেটকে একমুখী বলল বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ, বলেছেন গোয়েন লুইস। জানালেন রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে কোনো আলোচনায় জড়িত নয় সংস্থাটি। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, মহাসড়কগুলোতে যানজটে ভোগান্তি। দীর্ঘদিন পর সেই পুরনো ভিড় সদরঘাটে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।